বোন, তোকে এটা করতেই হবে। তোকে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে বিয়ে করতেই হবে। তুই দয়া করে আমার কথাটা শোন, আমি তোর পায়ে পড়ি। তুই যদি আমার শ্বশুর মশাইকে বিয়ে না করিস তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। আমাদের জায়গা জমি সম্পত্তি সব ওই শয়তানগুলো হাতিয়ে নেবে। এটা তুই কি বলছিস দিদি? আমি কিছুতে এটা করতে পারবো না। তুই আমাকে ক্ষমা কর, আমার দ্বারা হবে না রে। ললিতা, তোর দিদি কিন্তু ঠিকই বলছে। এমনিতেও তো তুই বিধবা, তোর একটা ছোট বাচ্চাও আছে। এমন অবস্থাতে তোকে কেউই বিয়ে করতে চাইবে না। ববিতা শ্বশুর মশাইকে বিয়ে করলে বরং তোর আর তোর বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে। আসলে ববিতা এবং ললিতা দুই বোন ছিল। তারা তাদের মা কাঞ্চনা দেবীর সঙ্গে বাস করত। ললিতা ববিতার থেকে ছোটই ছিল, কিন্তু ববিতা বয়সে বড় হলেও তার ছোট বোন ললিতা কলেজে পড়ার সময় তার পছন্দের এক ছেলের সঙ্গে বিয়ে করে। কিন্তু বিয়ের মাত্র 6 মাসের মধ্যেই এক দুর্ঘটনার ফলে ললিতার স্বামী হিমাংশু মারা যায়। হিমাংশু মারা যাওয়ার পর ললিতা জানতে পারে সে 2 মাসের অন্তঃসত্ত্বা। কিছু মাস পর ললিতা এক ছেলের জন্ম দেয়। শেষ পর্যন্ত ললিতা তার নবজাতক শিশুকে নিয়ে নিজের বাপের বাড়িতে এসে আশ্রয় নেয় এবং মা ও দিদির সঙ্গে বসবাস করা শুরু করে। এভাবেই কোন রকমে তাদের দিন কাটে। একদিন ববিতার জন্য অনেক বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসে। আপনার বড় মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। আপনার বড় মেয়ের সঙ্গে আমি আমার একমাত্র ছেলে প্রতাপের বিয়ে দিতে চাই। আপনাদের এতে কোনো আপত্তি নেই তো? কি বলছেন কি জমিদার বাবু? আমি তো স্বপ্নেও ভাবিনি আমার বড় মেয়ের জন্য এত বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসবে। তাও আবার আপনি নিজে আমার বাড়িতে এসে আমার মেয়ের হাত চাইছেন। এটা তো আমার মেয়ের পরম সৌভাগ্য। আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই। কাঞ্চনা দেবীর কথা শুনে কমলবাবু এবং তার ছেলে প্রতাপ দুজনেই খুবই খুশি হয়। ববিতাও এই বিয়েতে কোনো আপত্তি করে না। রামকমল বাবু বিশাল বিশাল জায়গা জমি সম্পত্তির মালিক ছিল। তার ছেলে প্রতাপ যখন ছোট ছিল তখনই রামকমল বাবুর স্ত্রী মারা যায়। তাই মায়ের ভালোবাসা ছাড়াই প্রতাপ বড় হয়ে ওঠে। ববিতার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর প্রতাপ এখন বিয়ে করে নতুন সংসার পাতার স্বপ্ন দেখা শুরু করে দেয়। অন্যদিকে ববিতা এবং তার পরিবারও খুবই খুশি ছিল। ববিতা ভীষণই নম্রভদ্র এবং সরল একটি মেয়ে ছিল। সেই কারণেই রামকমল বাবু তার পুত্রবধূ হিসেবে ববিতাকে যোগ্য হিসেবে মনে করে। কিছুদিনের মধ্যে খুবই ধুমধাম করে প্রতাপ এবং ববিতার বিয়ে হয়। বিয়ের পর ববিতা নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। বিয়ের দিন রাত্রিবেলা। আচ্ছা ববিতা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, তুমি বসো, আমি কিছুক্ষণ পরেই চলে আসবো। কিন্তু এত রাতে তুমি এখন কোথায় যাবে প্রতাপ? আসলে প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে আমি আমাদের ক্ষেতের 4-5টা পায়চারি করে আসি, আর এটা আমার অভ্যাস হয়ে গেছে। আধ ঘন্টা 1 ঘন্টা না হাঁটলে আমার তো ঘুমিয়ে আসতে চাই না। আচ্ছা আমি আসি, হেঁটে এসে দুজনে অনেকক্ষণ গল্প করবো, কেমন? এই বলে প্রতাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রতাপ বাড়ি থেকে বেরোনো মাত্রই তার কাকার 2 ছেলে সূর্য এবং বিজয় প্রতাপকে ধরে। কিরে প্রতাপ, বেশ তো বিয়ে করে নিলি, তোকে দেখে তো খুব খুশি মনে হচ্ছে। বিয়ে করে নিলি আর আজকে তো পার্টি করতেই হবে। চল চল আমরা 3 জন মিলে পার্টি করি। এই না না, আজকে নয়, আজকে আবার নতুন বিয়ে হয়েছে, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। এখন পার্টি করতে বসলে অনেক রাত হয়ে যাবে। আরে চল না, আজকে আমরা তোর কোনো কথাই শুনবো না। আজকে এত ভালো একটা দিনে পার্টি তো করতেই হবে, তোকে আমরা কিছুতেই ছাড়বো না। এই বলে সূর্য এবং বিজয় 2 ভাই জোর করে প্রতাপকে পার্টি করার জন্য নিয়ে যায়। তারা 2 ভাই প্রতাপকে একটা ফাঁকা নির্জন জায়গাতে নিয়ে যায়। সেখানে বসে সূর্য এবং বিজয় দুজনে মিলে প্রতাপকে জোর করে বেশি বেশি পরিমাণে মদ খাওয়াতে থাকে। প্রতাপ মদ খেতে না চাইলেও সূর্য এবং বিজয় কোনো কথা শোনে না। আরে ভাই খা না, আজকে এত ভালো একটা খুশির দিনে তুই মদ খাবি না বলছিস? তোর বউ চলে এসেছে, তোর তো কপাল খুবই ভালো। এবার বউয়ের হাতের গরম গরম রুটি খেতে পারবি। আচ্ছা আচ্ছা, দেরি হয়ে গেছে, এবার কিন্তু আমি উঠি। আমার বউ আমার জন্য চিন্তা করবে না হলে। এই সূর্য, বিজয় তো এখানেই বসেছিল, বিজয় কোথায় গেল? হঠাৎ করে বিজয় গায়েব হয়ে গেল কেন? নাকি আমার নেশা উঠে গেছে, তাই আমি ভুলভাল দেখছি? এমন সময় হঠাৎ করে বিজয় একটা মোটা এবং ভারী বস্তু নিয়ে এসে পেছন থেকে প্রতাপের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে প্রতাপের মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। এবার সূর্য এবং বিজয় দুজনে মিলে প্রতাপের মাথায় বারে বারে আঘাত করে তার প্রাণ নিয়ে নেয়। তারা প্রতাপের মৃতদেহকে সেখানে ফেলে রেখেই পালিয়ে যায়। আর এই ব্যাপারে কেউ কিছু জানতেও পারে না। ওদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরও প্রতাপ বাড়িতে না ফিরলে ববিতা খুবই চিন্তায় পড়ে। সে তার শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে বলে, বাবা দেখুন না, আপনার ছেলে এখনো বাড়ি এলো না। এত রাত হয়ে গেল, এখনো বাড়ির বাইরে কি করছে? সেই সন্ধ্যাবেলার দিকে হাঁটতে বেরিয়েছিল। এই শুনে রামকমল বাবু খুবই ভয় পেয়ে যায়। কি বলছো কি বৌমা, এখনো বাড়ি আসেনি? এত রাত পর্যন্ত প্রতাপ তো কখনোই বাইরে থাকে না, কোথায় গেল তাহলে ছেলেটা? এমন সময় সেখানে তাদের গ্রামের এক ব্যক্তি রাজু হাঁপাতে হাঁপাতে আসে।
জমিদার বাবু, তাড়াতাড়ি চলুন, সর্বনাশ হয়ে গেছে। আমাদের প্রতাপ বাবুকে কেউ মেরে ফেলেছে। ওনার ডেড বডি ক্ষেতের জমিতে পড়ে আছে। আপনি তাড়াতাড়ি চলুন। আমি পেট হালকা করার জন্য মাঠে যাচ্ছিলাম, আর তখনই অন্ধকারের মধ্যে টর্চ মেরে আমি প্রতাপ বাবুর ডেড বডি দেখতে পাই। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। এই শুনে রামকমল বাবু এবং তার পুত্রবধূ ববিতার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছিস কি রাজু? না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। তুই আমার সঙ্গে মজা করছিস নিশ্চয়ই। না না জমিদার বাবু, আমি সত্যি বলছি, আপনি এক্ষুনি চলুন আমার সঙ্গে। এই বলে রাজু জমিদার বাবু এবং তার বৌমাকে প্রতাপের শবদেহের কাছে নিয়ে যায়। প্রতাপের মৃতদেহ দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। ববিতার তো দুঃখের কোনো শেষ থাকে না। আজকে সে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছিল, নতুন করে সবকিছু শুরু করার আগেই সব শেষ হয়ে গেল। ববিতা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। খবর পেয়ে ববিতার মা এবং বোনও তার কাছে আসে। সবাই মিলে ববিতাকে সান্ত্বনা দিতে থাকে। রামকমল বাবু নিজেকে শক্ত করে তার বৌমার পাশে দাঁড়ায়। বাবা, আমার সঙ্গে এমন কেন হলো? কি পাপ করেছিলাম আমি, যার জন্য উপরওয়ালা আমাকে এত বড় শাস্তি দিল? আর প্রতাপকে ওরকম ভাবে নিরীহ ভাবে কারা মারলো? প্রতাপ তো এত ভালো মানুষ ছিল, ও তো কখনো কারোর কোনো ক্ষতি করেনি। বৌমা, আমার ছেলের হত্যা কে আর কেন করেছে আমি খুব ভালো মতোই ধারণা করতে পারছি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। সেই জন্য আমি ওদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছি না। আসলে প্রতাপ ছিল রামকমল বাবুর একমাত্র সন্তান, আর সেই সাথে প্রতাপ ছিল রামকমল বাবুর সমস্ত সম্পত্তির উত্তরাধিকার। তাই প্রতাপের শত্রুর কোনো অভাব ছিল না। অনেকেই তার জায়গা জমি সম্পত্তি দখল করার চেষ্টা করেছে। প্রতাপের শত্রুদের তালিকার মধ্যে সবচেয়ে উপরে ছিল প্রতাপের সৎ কাকা রাজেন্দ্র বাবু এবং তার দুই ছেলে সূর্য ও বিজয়। তারা অনেকদিন থেকেই প্রতাপের প্রাণ নেওয়ার চেষ্টা করছিল। উপরওয়ালা ওদের কখনো ভালো করবে না। যারা পাপ করে তাদের শাস্তি উপরওয়ালা দিয়েই ছাড়ে। ওদের মনে কি একটুও দয়া মায়া নেই? ওরা এরকম ভাবে একটা মানুষের প্রাণ নিয়ে নিল। আসলে বৌমা, এখন আমাকে নিয়ে তোমার প্রচন্ড চিন্তা। ওরা কিন্তু এবার তোমার প্রাণ নেওয়ার চেষ্টা করবে, আমি খুব ভালো করেই জানি। আর ওরা এর মধ্যেই কোনো না কোনো ষড়যন্ত্র আবার শুরু করে দিয়েছে। এই শুনে ববিতাও খুবই ভয় পেয়ে যায়। এমন সময় হঠাৎ করে সেখানে রাজেন্দ্র বাবু এবং তার দুই ছেলে সূর্য ও বিজয় চলে আসে। কি হলো দাদা, তোমরা সবাই কেমন আছো? আমাদেরকে দেখে অবাক হচ্ছে বুঝি? আমরা এখানে আমাদের অধিকার নিতে এসেছি। তোমার ছেলে তো মারা গেছে, এবার তো এই সমস্ত সম্পত্তির অধিকার হবে তো আমার দুই ছেলে, তাই না? খুনি পাপী হত্যাকারী, তোদের লজ্জা করে না? আমার ছেলেটাকে মেরে ফেলে তোরা এখন সম্পত্তির অধিকার নিতে এসেছিস? আমি বেঁচে থাকতে এই সম্পত্তি কিছুতেই তোরা পাবি না। কেন পাবো না? এখন নিয়ম অনুযায়ী সম্পত্তির উত্তরাধিকারী হলো আমার দুই ছেলে সূর্য আর বিজয়। কারণ এখন যেহেতু প্রতাপ বেঁচে নেই, তাই ওর সৎ ভাইরা এই সমস্ত সম্পত্তির মালিক হবে। বেচারা প্রতাপ বিয়ের একদিন হলো না মারা গেল, আর প্রতাপের তো কোনো উত্তরাধিকারীও নেই যে কিনা প্রতাপের সমস্ত সম্পত্তির মালিক হবে। তাই এখন এই সমস্ত সম্পত্তির অধিকার আমার দুই ছেলে পাবে, বুঝেছো? সম্পত্তি হাতানোর খুব ভালোই প্ল্যান করেছিস তো তোরা, তাই না? আমি তোদের এই মনস্কামনা কিছুতেই পূরণ হতে দেবো না। তোদের বিরুদ্ধে আমি প্রমাণ জোগাড় করবো, আর তোদেরকে আমি জেলে দেবো। তুমি আমাদের কিছুই করতে পারবে না, নাইবা তুমি আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতেও পারবে, আর নাইবা এখন তুমি বা তোমার বৌমা কোনো উত্তরাধিকারও পাবে। কারণ তোমার ছেলে তো বেঁচে নেই, তাই উত্তরাধিকার পাবে কোথা থেকে তোমরা? হ্যাঁ, তাই শেষ পর্যন্ত এই সম্পত্তির মালিক আমার ছেলেরাই হবে, বুঝেছো? এই বলে রাজেন্দ্র বাবু তার দুই ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। ববিতা এবং তার শ্বশুর মশাই দুজনেই খুবই চিন্তায় পড়ে। তারা এখন কি করবে কিছুই বুঝে পায় না। মা, এই পরিস্থিতিতে আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। বাবা ভীষণ পরিমাণে চিন্তা করছেন। এই মুহূর্তে যেহেতু আমাদের কোনো উত্তরাধিকার নেই, সেই জন্য ওরা যে কোনো মুহূর্তে সম্পত্তি হাতানোর জন্য আইনি কোনো পদক্ষেপ নিতেই পারে। আমার তো শ্বশুর মশাইকে নিয়েও খুবই চিন্তা হচ্ছে। ওরা যদি শ্বশুর মশাইয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে কি হবে? আমি তো একা হয়ে যাব। দেখ মা, তুই প্রতাপের স্ত্রী, তাই তোর স্বামীর সম্পত্তি সুরক্ষা করার দায়িত্ব তোর। তুই কি এখন চাস ওই খুনি পাপী লোকেরা তোর স্বামীর সমস্ত সম্পত্তি ভোগ করুক? চাস না তো? তাহলে আমার কাছে একটা উপায় আছে। এটা ছাড়া কিন্তু আর কোনো উপায় তোর কাছে থাকবে না। আমি বলবো এই মুহূর্তে তোর শ্বশুর মশাইয়ের বিয়ে দিয়ে দে। তোর শ্বশুর মশাইয়ের বিয়ের পর বাচ্চা হলে সেই হবে সমস্ত সম্পত্তির উত্তরাধিকার। কিন্তু মা, এই বয়সে আমার শ্বশুর মশাইকে কে বিয়ে করবে? আমি এই মুহূর্তে মেয়ে কোথায় পাবো? এখন আমাদের পরিবারে যেই বিয়ে করে যাবে তারও প্রাণের আশঙ্কা আছে। এরকম আশঙ্কাজনক পরিস্থিতিতে আমি শ্বশুর মশাইয়ের জন্য মেয়ে কোথায় খুঁজবো? এমন সময় সেখানে ববিতার ছোট বোন ললিতা তার ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসে। ললিতাকে দেখা মাত্রই ববিতার মাথায় এক দুর্দান্ত আইডিয়া আসে। সে মনে করে সে তার ছোট বোনের সঙ্গে তার শ্বশুর মশাইয়ের বিয়ে দেবে। কিন্তু ললিতা কিছুতেই ববিতার শ্বশুর মশাইকে বিয়ে করতে রাজি হয় না। তাই ববিতা এবং তার মা বারে বারে ললিতাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। দেখ মা, এখন তুই শুধুমাত্র প্রতাপের সম্পত্তি বাঁচাতে পারবি। আর তোর তো একটা ছেলে আছে। রামকমল বাবুকে বিয়ে করলে তোর এই ছেলেই এখন সমস্ত সম্পত্তির উত্তরাধিকার হবে। আর এরকম হলে ওই রাজেন্দ্র আর ওর ছেলেরা কোনো কিছু করতে পারবে না। এভাবে আমরা প্রতাপের সম্পত্তি রক্ষা করতে পারবো। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই।
শেষ পর্যন্ত ললিতা তার মা এবং দিদির কথা মেনে নেয়। ববিতা তার শ্বশুর মশাইকেও ভালো করে ব্যাপারটা বোঝালে সেও ললিতাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। আর কোন রকমের সময় অপচয় না করে সেদিনই বিধবা ললিতার সঙ্গে রামকমল বাবু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এমন পরিস্থিতিতে রামকমল বাবু ললিতার সেই ছোট বাচ্চা ছেলেটিকেই উত্তরাধিকার হিসেবে ঘোষণা করে। কিন্তু খবর পেয়ে রাজেন্দ্র এবং তার ছেলেরা গুন্ডাদেরকে সঙ্গে নিয়ে সেখানে চলে আসে। বুড়ো বয়সে ভীমরাজি ধরেছো তোমার, তাই না? সম্পত্তি বাঁচানোর জন্য তুমি বুড়ো বয়সে বিয়ে করেছো। শুধু তাই নয়, নতুন বউ বাড়িতে নিয়ে আসার সাথে সাথে বউয়ের বাচ্চা ছেলেকেও বাড়িতে নিয়ে এসেছো। কি ভেবেছো এত সহজে আমরা তোমাকে ছেড়ে দেবো? তোমরা যাই করো না কেন, আমাদের হাত থেকে তোমরা কিছুতেই বাঁচতে পারবে না। তোমরা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। প্রতাপকে মেরে তোমাদের শান্তি হয়নি, তাই না? তোমরা আবার এখানে এসেছো কেন? তোমরা কোনোভাবে আমাদের সম্পত্তি পাবে না, চলে যাও এখান থেকে। এখন এই সম্পত্তির উত্তরাধিকার আমার বোনের ছেলে তুহিন। কেন? আমরা কেন সম্পত্তি পাবো না? আমি রামকমলের সৎ ভাই, সেই জন্য। এই ছোট বাচ্চাটাও তো রামকমলের সৎ ছেলে। রামকমলের সৎ ছেলে যখন সম্পত্তির উত্তরাধিকার হতে পারে, তাহলে রামকমলের সৎ ভাই ছেলেরা কেন উত্তরাধিকারী পাবে না? বাবা, এত কথা কেন বলছো এদের সঙ্গে? আমরা যেটা করতে এসেছি তাড়াতাড়ি করো। প্রতাপকে মেরে ফেলেছি, এবারে সব কটাকে মেরে ফেলবো। তারপর আমাদের পথের কোনো কাটা থাকবে না। তারপর আমরা এখানে রাজত্ব করবো। সবার আগে এই বাচ্চা ছেলেটাকে মেরে ফেলো। না, খবরদার না, দয়া করে এরকম করো না। এইটুকু একটা ছোট্ট বাচ্চা শিশুর প্রাণ তোমরা নিতে পারো না। সূর্য ববিতার কোনো কথা শোনে না। সে বন্দুক বের করে ললিতার কোলে থাকা বাচ্চাটির দিকে গুলি করতে যাবে, এমন সময় রামকমল বাবু সেখানে এসে দাঁড়ায়। আর সেই গুলি গিয়ে লাগে রামকমল বাবুর বুকে। রামকমল বাবু তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে। আর এমন সময় সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। অফিসার, তাড়াতাড়ি এদের সবাইকে গ্রেপ্তার করুন। দেখুন, এরা আমার শ্বশুর মশাইয়ের উপর গুলি চালিয়েছে। আর এরাই যে প্রতাপকে হত্যা করেছে সেই প্রমাণও আমরা জোগাড় করে ফেলেছি। এদের সব কথা আমি রেকর্ড করে নিয়েছি। এদের সব কটাকে গ্রেপ্তার করুন। পুলিশ রাজেন্দ্র বাবু এবং তার দুই ছেলেকে ও তাদের সাঙ্গপাঙ্গ সবাইকে গ্রেপ্তার করে। ববিতা এবং ললিতা রামকমল বাবুকে হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তার রামকমল বাবুকে বাঁচাতে পারে না। অন্যদিকে রাজেন্দ্র এবং তার দুই ছেলেকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। দোষীদেরকে উচিত শাস্তি দিতে পেরে ললিতা এবং ববিতা দুই বোন খুবই খুশি হয়। এখন রামকমল বাবুর সমস্ত সম্পত্তি ববিতা এবং ললিতা দুই বোনে মিলে দেখাশোনা করা শুরু করে। তারা দুই বোন মিলে তাদের ছোট্ট তুহিন মানুষ করতে থাকে, যাতে তুহিন বড় হয়ে প্রতাপ এবং রামকমল বাবুর সমস্ত সম্পত্তির যোগ্য উত্তরাধিকারী হতে পারে। ফাল্গুনী তার বাবা মনোহর বাবু, সৎ মা পুষ্পিতা দেবী এবং এক সৎ বোন বৈশাখীর সঙ্গে বাস করত। ফাল্গুনী যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা যায়। পরবর্তীকালে ফাল্গুনীর দেখাশোনার জন্য মনোহর বাবু পুষ্পিতাকে বিয়ে করে। তারপর থেকেই ফাল্গুনীর জীবনে দুঃখ নেমে আসে। পুষ্পিতা দেবী সবসময় ফাল্গুনীর উপর অত্যাচার করে। পুষ্পিতা দেবীর নিজের মেয়ে বৈশাখী জন্মগ্রহণ করার পর ফাল্গুনীকে পুষ্পিতা দেবী আর দু চোখে সহ্য করতে পারে না। এরকম ভাবেই দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনার মধ্যে দিয়ে ফাল্গুনী বড় হয়ে ওঠে। কিন্তু এখনো সবকিছু একই রকমের থেকে যায়। একদিন, এই মুখ পুরি, তাড়াতাড়ি আমার মেয়ের ঘরে যা আর ওর ঘরটা ভালো করে পরিষ্কার করে দে তো। তুই তো ভালো করেই জানিস আমার মেয়ে নোংরা ময়লার মধ্যে থাকতে পারে না। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। এই বলে ফাল্গুনী বৈশাখীর ঘর পরিষ্কার করার জন্য চলে যায়। সেখানে গিয়ে ফাল্গুনী দেখতে পায় বৈশাখী বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য মেকআপ করতে ব্যস্ত আছে। ফাল্গুনী কোনো কথা না বলে ঘর মুছতে শুরু করে। কিন্তু বৈশাখী ফাল্গুনীকে বিরক্ত করার জন্য ইচ্ছে করে ফেস পাউডার মেঝের উপর ফেলে দেয়। বোন, আমার তো ঘর মোছা হয়ে গেছে, তুই আবার ঘরটা নোংরা করে দিলি। আমাকে তো আবার ঘর মুছতে হবে। অবশ্যই, তোকে যাতে আবার ঘর মুছতে হয় সেই জন্যই তো আমি আমার এত দামি ফেস পাউডারটা ফেলে দিলাম। মেয়েরা নিজেদের মেকআপ প্রোডাক্ট কখনোই ওয়েস্ট করতে চায় না, কিন্তু কি করব বল, তোকে বিরক্ত করতে আমার যে বড্ড মজা লাগে। বৈশাখী কিছু না বলে আবার ঘর মুছতে শুরু করে দেয়। এভাবেই কিছুদিন কাটে। একদিন ফাল্গুনী এবং বৈশাখীর জন্য দুটো ঘর থেকে সম্বন্ধ আসে। নিখিলেশ এবং নিখিলেশের পরিবার খুবই বড়লোক হওয়ায় পুষ্পিতা দেবী নিজের মেয়ের সঙ্গেই নিখিলেশের বিয়ে দেবে বলে ঠিক করে। অন্যদিকে সবুজ মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় পুষ্পিতা দেবী ইচ্ছা করে সবুজের সঙ্গেই ফাল্গুনীর বিয়ে ঠিক করে দেয়, যাতে ফাল্গুনী শ্বশুর বাড়িতে গিয়ে শান্তিতে থাকতে না পারে। কিন্তু বিয়ের পর ফাল্গুনী এবং বৈশাখীর জীবন পুরোপুরি পাল্টে যায়। বিয়ের পরের দিন সকালবেলা ফাল্গুনী যখন ঘুম থেকে ওঠে তখন তার শাশুড়ি মা মালতী দেবী বলে, এ কি বৌমা, এই শীতকালে তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কেন? আমাদের বাড়িতে সবাই 8টার সময় ঘুম থেকে ওঠে, তুমিও তাই করবে। এত তাড়াতাড়ি ওঠার কোনো প্রয়োজন নেই।
কিন্তু মা, 8টার সময় ঘুম থেকে উঠলে বাড়ির কাজগুলো আমি করব কখন? বাড়িতে তো অনেকেই কাজ থাকে, সেই জন্য মেয়েদেরকে একটু সকাল করেই উঠতে হয়। আমার মা আমাকে এটাই শিখিয়েছে। আরে বাবা, এই বাড়িতে তুমি একা মেয়ে নও। তুমি আছো, আমি আছি, আমার মেয়ে আছে। 3 জন মিলে একসঙ্গে কাজ করলে সংসারের কাজ করতে 8 ঘন্টাও সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, উঠেই যখন পড়েছো, চলো আজকে তোমার প্রথম রান্নার জন্য আয়োজন করা শুরু করি। এই নন্দিনী, এদিকে আয় তো মা একবার। এভাবেই ফাল্গুনীর শাশুড়ি মা এবং ননদ ফাল্গুনীর সঙ্গে রান্নাঘরে চলে যায় ফাল্গুনীর প্রথম রান্নায় তাকে সাহায্য করার জন্য। এই দেখে ফাল্গুনী খুবই খুশি হয়। ফাল্গুনীর তৈরি করা খাবার বাড়ির সকলে মিলে খুবই মজা করে খায় এবং ফাল্গুনীর নামে সকলেই খুবই প্রশংসা করে। অন্যদিকে বৈশাখীর সঙ্গে একেবারে বিপরীত ঘটনাই ঘটে। বৈশাখীর শাশুড়ি মা লাবণী দেবী সকাল 6টার সময় বৈশাখীকে ঘুম থেকে ডাকতে যায়। কি হলো, সকাল 6টা বাজে আর তুমি এখনো ঘুমাচ্ছ? তুমি জানো না বাড়ির নতুন বউদের ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়? তোমার মা তোমাকে কিচ্ছু শেখায়নি? তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নাও, বাড়ির কাজগুলো করে সকলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসো। এই শুনে বৈশাখী প্রচন্ড পরিমাণে অবাক হয়। আমি তো বাড়িতে কখনোই 6টার সময় ঘুম থেকে উঠিনি। আমি বেলা 11টার সময় উঠতাম। আর তাছাড়া আপনি আমাকে কাজ করতে বলছেন কেন? আপনাদের বাড়িতে তো কাজের লোক আছে। কাজের লোক আগে ছিল, এখন নেই। বাড়িতে কাজ করার মতো কেউ ছিল না। আমার বয়স হয়েছে, কাজকর্ম করতে পারি না, সেই জন্যই আমার ছেলে কাজের লোকটাকে রেখেছিল। কিন্তু এখন তো বাড়িতে বউ এসে গেছে, এখন আবার কাজের লোকের কি প্রয়োজন? কিন্তু মা, আগে তো আমি কখনোই বাড়ির কোনো কাজ করিনি। ঘর মোছা, ঝাড়ু দেওয়া, জামা কাপড় কাচা এগুলো করতে পারলেও রান্না বান্না করতে আমার খুব সমস্যা হবে। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। তুমি কি লাট সাহেবের বেটি নাকি? এমন ভাব দেখাচ্ছ যেন তুমি ধনী পরিবারের মেয়ে। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে এত ঢং করা মানায় না। তোমাদের বাড়িতে আদৌ কি কোনো কাজের লোক ছিল যে শ্বশুর বাড়িতে এসে তুমি কাজের লোকের কথা উল্লেখ করছো? তাড়াতাড়ি 8 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট রেডি করো, আমার ভীষণ খিদে পেয়েছে। বৈশাখী কি করবে কিছু বুঝে পায় না। সে রান্নাঘরে গিয়ে তার মাকে ফোন করে রেসিপি জিজ্ঞাসা করতে থাকে। বৈশাখী বাড়ির সকলের জন্য রুটি এবং আলুর দম বানায়, কিন্তু রুটিগুলো সে পুরোপুরিভাবে পুড়িয়ে ফেলে আর আলুর দমে সে অতিরিক্ত নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়। তাই তার বাড়ির কেউই সেই খাবার মুখে তুলতে পারে না। সেই জন্য সবাই মিলে বৈশাখীকে খুবই বকাবকি করে। কোনো কাজের নও তুমি, শুধু দেখতে সুন্দর হলেই হয় না, গুণ থাকা দরকার। তোমার দিদিকে যেভাবে বাড়ির কাজ করতে দেখেছিলাম, আমি তো ভেবেছিলাম তুমিও সেরকমই হবে। এখন তো মনে হচ্ছে তোমার দিদির সঙ্গে আমার ছেলেটার বিয়ে হলেই ভালো হতো। আমি তো আপনাকে বললাম আমি আগে কখনো রান্না করিনি, প্রথমবার রান্না করেছি বলে এরকম হয়েছে। আশা করছি এর পরের বার থেকে আর এরকম হবে না। এই নিখিলেশ, আমাদের জন্য তুই অনলাইন থেকে ব্রেকফাস্ট অর্ডার কর। আর এই যে তুমি, তোমার রান্না করা খাবার সব তুমি একাই খাবে। আমি একদম টাকা পয়সা অপচয় করা পছন্দ করি না, কিন্তু এমন খাবার তুমি রান্না করেছো, তাই তোমাকেই খেয়ে শেষ করতে হবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে বৈশাখী খুবই দুঃখ পায়। নিখিলেশ তার মায়ের কথা শুনে নিজেদের জন্য অনলাইন থেকে খাবার অর্ডার করে দেয়। নিখিলেশ কোনো প্রতিবাদ না করায় বৈশাখী আরো বেশি কষ্ট পায়। সে মনের দুঃখে চোখে জল ফেলতে ফেলতে পোড়া রুটি খেতে থাকে। পোড়া রুটি খেতে খেতে তার অতীতের একটি দিনের কথা মনে পড়ে যায়। মা দেখো, আমাকে দিদি পোড়া রুটি খেতে দিয়েছে। এই, তুই আমাকে পোড়া রুটি খেতে দিয়েছিস কেন রে? না রে বোন, আসলে রুটি বানাতে গিয়ে 2-1টা রুটি একটু পুড়ে গেছে, তবে আমি ইচ্ছে করে করিনি। তুই সবই ইচ্ছে করে করিস, প্রত্যেকদিন রুটি বানাচ্ছিস, এখনো ভালো করে রুটি বানানো শিখতে পারলি না? তুই ইচ্ছে করে আমাদেরকে বিরক্ত করার জন্য এই কাজগুলো করিস, তাই না? এখানে 3টে পোড়া রুটি আছে, এই পোড়া রুটিগুলো এবার তোকেই খেতে হবে। এখন আমাদের জন্য ভালো করে রুটি বানিয়ে নিয়ে আয়, যা। এই শুনে ফাল্গুনী আবার রান্নাঘরে গিয়ে রুটি বানানো শুরু করে। পুরানো দিনের কথা মনে করে বৈশাখী আরো কান্নাকাটি করতে থাকে। বিয়ের আগে তার জীবন পুরোপুরি আলাদা ছিল। বাড়ির কোনো কাজকর্ম তাকে করতে হতো না, সব কাজ ফাল্গুনী একাই করত। বৈশাখীর মা সবসময় তাকে খুবই ভালোবাসা দিত, এমনকি নিজের হাতে করে তাকে খাবারও খাইয়ে দিত। বৈশাখী যখন যেটা প্রয়োজন পড়ত, তার মা মুহূর্তের মধ্যেই তার সামনে সেটা নিয়ে এসে হাজির করে দিত। বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, ঘুরতে যাওয়া, এগুলো বৈশাখীর কাছে নিত্যদিনের আনন্দময় ব্যাপার ছিল। কিন্তু বিয়ের পর এখন বাড়ির কাজ করতে করতেই তার সময় কেটে যায়। অন্যদিকে ফাল্গুনী তার শ্বশুর বাড়িতে খুবই সুখে দিন কাটাচ্ছিল। এই নাও মা, এই মাসের স্যালারি। আর জানো মা, আমার না প্রমোশন হয়েছে, পরের মাস থেকে আমি 10,000 টাকা করে এক্সট্রা পাবো। তোমার বউ মাসের পর থেকে আমাদের সঙ্গে সবকিছুই ভালো হচ্ছে, বলো?
সে তো হবেই রে বাবা, আমার বৌমা যে একেবারে লক্ষ্মী মেয়ে, কে পছন্দ করেছে দেখতে হবে তো। কিন্তু বাবা, এই টাকাটা তুই আমাকে দিচ্ছিস কেন? এখন তো এসব দায়িত্ব আমার নয়, তোর বউয়ের দায়িত্ব। বৌমা, এই টাকাটা তুমি রাখো, এই নাও। আচ্ছা মা, আজকে না আমি একটু ফাল্গুনিকে নিয়ে শপিং করতে যাব। ফাল্গুনির জন্য কিছু শাড়ি আর কয়েকটা কুর্তি কিনে দেবো, কারণ বাপের বাড়ি থেকে ফাল্গুনি বেশি কিছু তো নিয়ে আসিনি, সেই জন্যই। হ্যাঁ রে বাবা, আমিও ভেবেছিলাম এই কথাটা তোকে বলবো। তুই যা, বৌমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে শপিং করে নিয়ে আয়। যাও বৌমা, নিজের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে এসো। সবুজ, নন্দিনীকেও আমাদের সঙ্গে নিয়ে চলো না। তুমি আর আমি একা একা যাবো, ভালো লাগবে না। নন্দিনীকে নিয়ে গেলে মজা হবে, ও খুব ভালো ভালো জিনিস পছন্দ করতে পারে। হ্যাঁ বৌদি, আমি একদম রেডি। দেখলি তো দাদা, তুই একবারও বললি না যে বোন আমাদের সঙ্গে চল, কিন্তু বৌদি বলেছে তুই একদম ভালো না। আমার বৌদি খুব ভালো, বৌদির মন অনেক বড়। আরে বাবা, কার বউ দেখতে হবে তো। আচ্ছা চলো, তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। অন্যদিকে যে বৈশাখী বিয়ের আগে দুদিন ছাড়া শপিং করত, বিয়ের 1 মাস হয়ে যাওয়ার পরও সে এখনো পর্যন্ত কোনো জিনিস কেনাকাটা করতে পারেনি। তাই সে অনলাইনে তার জন্য বেশ কিছু জামা কাপড় পছন্দ করতে থাকে। নিখিলেশ, আমার কয়েকটা জামা কাপড় লাগবে, তুমি আমাকে 5000 টাকা দাও তো, আমি অনলাইন থেকে শপিং করব। আমি তো তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না বৈশাখী, আমি সব টাকা মায়ের হাতেই তুলে দিই। তোমাকে মায়ের কাছ থেকেই টাকা চাইতে হবে। দেখো, মা যদি দেয় তাহলে তো ভালোই, কারণ মা তো উল্টাপাল্টা খরচা করা একদম পছন্দও করে না। এই শুনে বৈশাখী তার শাশুড়ি মায়ের কাছে যায় এবং শপিং করার জন্য তার শাশুড়ি মায়ের কাছে টাকা চায়। বৈশাখীর কথা শুনে লাবণী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। যেই থেকে তুমি এই বাড়িতে এসেছো, শুধু সবসময় টাকা ধ্বংসই করছো। এখনো ঠিকমতো ঘর সংসার সামলে উঠতে পারলে না, আর আমার ছেলে টাকা পয়সা ধ্বংস করার চিন্তা করেই যাচ্ছ। আমাদের বাড়িতে শুধুমাত্র উৎসবের সময় জামা কাপড় কেনা হয়, বছরে 1বার কিংবা 2বার, আর তাছাড়া আমরা কেউ কখনো কোনো জামা কাপড় কিনি না। কিন্তু মা, আমি তো এখন নতুন বউ, নতুন বউরা তো সবসময় সুন্দর সুন্দর জামা কাপড় পরে, আর আমি বাপের বাড়ি থেকে যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো সব পুরানো হয়ে গেছে। শুধু পুরানো হয়েছে, ছিঁড়ে ফেটে তো যায়নি। যখন তোমার শাড়ি জামা কাপড় ছিঁড়ে যাবে, ফেটে যাবে, তখনই তোমাকে আমি শপিং করার জন্য টাকা দেব, তার আগে নয়। এই শুনে বৈশাখীর মন প্রচন্ড খারাপ হয়ে যায়। এবার হা করে দাঁড়িয়ে আমার মুখ দর্শন করতে হবে না, রান্নাঘরে অনেক কাজ আছে, চলে যাও। আর হ্যাঁ, বাসন মাজার সাবানের মধ্যে জল ভর্তি করে রেখেছো কেন? সাবানটা গলে যাবে তো। তোমার মা কি তোমাকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি? তুমি তো দেখছি মোটেই কিছু সাশ্রয় করতে পারো না, কোনো কাজের নও তুমি, একেবারে অকর্মের ঢেকি একটা। অনেক হয়েছে, আর নয়, আমি এই বাড়িতে আর 1 মুহূর্ত থাকতে পারবো না। আপনারা এত বড় লোক, তারপর এত কিপটিমি কেন করেন? সবকিছুর একটা সীমা থাকা দরকার। আমি আজকেই আমার বাপের বাড়িতে চলে যাব। এই বলে বৈশাখী তার জামা কাপড় গোছাতে শুরু করে, কিন্তু তবুও তার শাশুড়ি মা তাকে কোনোভাবে আটকায় না। এই দেখে বৈশাখী আরো রেগে যায় এবং সে সত্যি সত্যি বাপের বাড়িতে চলে যায়। বাপের বাড়িতে গিয়ে বৈশাখী দেখে তার দিদিও সেখানেই আছে। বোন, তুই চলে এসেছিস? আমি না শীতের জামা কাপড় নিতে এসেছি। আমি আর সবুজ সামনের সপ্তাহে কাশ্মীরে ঘুরতে যাচ্ছি, সেই জন্য শীতের জামা কাপড়গুলো লাগবে। তুইও নিশ্চয়ই হানিমুনে যাবি বলে বাড়ি থেকে কিছু নিতে এসেছিস। চুপ কর, আমার কাটা খাই নুনের ছিটে দিবি না বলে দিলাম। মা, ওরা একদম ভালো নয়, আমি ওই বাড়িতে আর 1 মুহূর্ত থাকতে পারবো না। ওরা সবসময় কিপটিমি করে, ওই বাড়িতে আমার কোনো প্রাধান্য নেই, কেউ আমাকে কোনো গুরুত্ব দেয় না। আমি আর সংসার করব না মা। বৈশাখী কাঁদতে কাঁদতে সব ঘটনা বলে। বৈশাখীর দুঃখ শুনে তার মাও কান্নাকাটি করতে থাকে। সবকিছু শোনার পর এবং বোঝার পর ফাল্গুনী তখনই বৈশাখীর শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে চায়। আপনারা কিন্তু আমার বোনের সঙ্গে ঠিক করছেন না। আপনারা তো জানেন আমরা কতটা ভালোবাসা দিয়ে আমাদের বোনকে বড় করেছি। ওকে এভাবে কষ্ট পেতে দেখে আমাদের সকলেরই খুবই খারাপ লাগছে। আপনি কিন্তু আমার বোনের সঙ্গে অন্যায় করছেন। আসলে আমি রাগের বশে এসব করেছি মা। তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব ভেবেছিলাম আমি। আমার একদম তোমার মতো গুণী সংসারী মেয়ের দরকার ছিল, কিন্তু তোমার মা কিছুতেই তোমার সঙ্গে সবুজের বিয়েটা দিল না। সেই জন্য তোমার বোনের উপর আমার রাগ ছিল, আর আমার রাগ মেটানোর জন্যই আমি তোমার বোনের সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছি। দেখুন কাকিমা, যা হবার সেটা তো হয়ে গেছে। আপনি আমার বোনকে সবকিছু ভালোবেসে বুঝিয়ে বলবেন, দেখবেন ও সব পারবে। আসলে ও ভালোবাসা চাই। আমার বোনকে আমি সবকিছু শিখিয়ে পড়িয়েই পাঠাবো। আশা করছি আর কোনো অসুবিধা হবে না। এভাবেই ফাল্গুনী লাবণী দেবীকে ভালো করে সবকিছু বুঝিয়ে দেয়। ফাল্গুনী নিজের বাড়িতে এসে তার বোনকেও ঠান্ডা মাথায় সবকিছু বুঝিয়ে বলে। বৈশাখীকে ভালো করে বুঝিয়ে ফাল্গুনী নিজে তাকে শ্বশুর বাড়িতে দিয়ে আসে। লাবণী দেবী বৈশাখীর কাছে ক্ষমা চায়। এভাবেই ফাল্গুনীর প্রচেষ্টায় বৈশাখীর সংসার ভাঙতে ভাঙতে বেঁচে যায়। ফাল্গুনীর মতো বৈশাখীও এখন হাসি খুশি সংসার করতে থাকে।